আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার সব দাপট চীনের সামনে বেরিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের চরিত্র তো আপনারা বুঝে গেছেন। উনি যখন দেখেন সামনে কেউ শক্ত অবস্থানে আছে এবং একেবারেই ঝুঁকছে না, বরং পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত, তখন উনি গিয়ে তার সঙ্গে হাত মিলিয়ে নেন, বন্ধুত্ব করে ফেলেন। চীনের সঙ্গে ট্রাম্প ঠিক এটাই করেছেন। আমেরিকা বছরের পর বছর তাইওয়ানকে উস্কেছে, অস্ত্র দিয়েছে, সমর্থন করেছে এবং বলেছে, তোমরা লড়ো, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা সাহায্য করব। কিন্তু এদিকে যখন ইরান এসে আমেরিকাকে চাপে ফেলে দিয়েছে, ফলে আমেরিকা দুর্বল হয়ে গেছে, তখন আমেরিকার কাছে পরিষ্কার হয়ে যায় যে এখন আর তারা তাইওয়ানকে সাহায্য করতে পারবে না। আর চীনের বিরুদ্ধে এতদিন যা বলা হয়েছে সেটা এখন কিভাবে সামাল দেওয়া হবে। যদি চীন আমেরিকার ক্ষতি করা শুরু করে তাহলে আমেরিকা কি করবে, এই ভেবে গোলাপি শুকর পৌঁছে গেল চীনে। এখন বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ট্রাম্পের সফরকে ঘিরে চীনের ভেতরে অনেক কিছু ঘটেছে। যেমন একটি খবর এসেছে যে যখন দুই দেশের প্রেসিডেন্ট মুখোমুখি বসেছিলেন তখন শি জিনপিংয়ের চেয়ারটি একটু উঁচু করে রাখা হয়েছিল যাতে তার পদমর্যাদা বেশি দেখানো যায়। আর ডোনাল্ড ট্রাম্প যে চেয়ারে বসেছিলেন সেটি দেখতে একই রকম হলেও উচ্চতায় কিছুটা নিচু ছিল, ফলে ট্রাম্পকে তুলনামূলকভাবে নিচু দেখাচ্ছিল। এ ধরনের ছোটোখাটো বিষয়ও আলোচনায় এসেছে। এছাড়া আরও একটি বড় বিষয় হলো চীনে যত মার্কিন কর্মকর্তা গিয়েছিলেন তাদের নিজেদের ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস সঙ্গে নিয়ে যাননি, কারণ তাদের আশঙ্কা ছিল যে চায়না হ্যাক করে ফেলতে পারে বা যে কোনো কিছু করতে পারে। শুধু তাই নয়, যখন মার্কিন প্রতিনিধি দল বৈঠক শেষ করে আমেরিকায় ফেরার জন্য বিমানে উঠতে যাচ্ছিল তখন তাদের বিমানের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে চীন থেকে পাওয়া কোনো উপহার তারা বিমানে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, এটা আমি বলছি না, বিভিন্ন রিপোর্টে এ দাবি উঠে এসেছে। বলা হচ্ছে চীনের পক্ষ থেকে মার্কিন প্রতিনিধি দলকে দেওয়া সব উপহারই চীনের মধ্যেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল। এমন আরও অনেক ঘটনা ঘটেছে। তবে দ্বিতীয় বড় বিষয়টি হলো ডোনাল্ড ট্রাম্পের আচরণে বড় পরিবর্তন দেখা গেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ট্রাম্পের ভাষা ও ভঙ্গি বদলে গেছে। শি জিনপিংয়ের সামনে ট্রাম্পের আচরণ ছিল একেবারেই নরম, বরং এখন তো ট্রাম্প বলছেন চীনা কোম্পানিগুলোর উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেগুলো তুলে নেওয়ার কথাও তারা ভাবছে। অর্থাৎ চীনের সামনে ট্রাম্প পুরোপুরি চাপে পড়ে গেছেন। এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প শুধু ইরানকে বলেছিলেন যে ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে যে তারা আর কখনো ইউরেনিয়াম তৈরি করবে না, তাহলেই কেবল কোনো চুক্তি হবে। কিন্তু এখন ট্রাম্প বলছেন যদি ইরান ২০ বছরের জন্য চুক্তি করে যে তারা এই সময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না, তাহলেও সমঝোতা হতে পারে। ট্রাম্প আরও বলেছেন, আমি অন্য দেশগুলোর অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করেছি। মিডিয়া যা বলা হচ্ছে তার সবই ভুল। আমরা তাদের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করে দিয়েছি, আমরা ইরানকে ভেঙে দিয়েছি, হারিয়ে দিয়েছি। হ্যাঁ, আবারও সেই একই ধরনের উত্তেজিত বক্তব্য ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে। অথচ পুরো বিশ্বের কোনো বড় সংবাদপত্র এমন লিখেনি যে আমেরিকা জিতেছে বা ইরান হেরে গেছে। কিন্তু আজও ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন নিজের জয়ের ঘোষণা দিয়ে চলেছেন। এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন তিনি কি ইরানকে হালকাভাবে নিয়েছিলেন। জবাবে ট্রাম্প বলেন, না, আমি ইরানকে মোটেও হালকাভাবে নেইনি। আমরা খুব ভালো করে জানি এবং স্বীকার করি যে আমি চাইলে একদিনে ইরানকে মুছে দিতে পারি, তাদের সেতু উড়িয়ে দিতে পারি, জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিতে পারি। এভাবে ট্রাম্প আবারও নানা হুমকিমূলক কথা বলতে শুরু করেন। আবারও একই পরিস্থিতি তৈরি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, আর ইরান পাল্টা কিছু বললে বা করলে পরে আবার যুদ্ধবিরতির দাবি তুলবেন। আমেরিকার এই খেলাটাও বুঝে নিন। আমেরিকা বলেছে তারা ইরানের বিরুদ্ধে যা করেছে তা নিজেদের মিত্রদের স্বার্থ রক্ষা করার জন্যই করেছে। অর্থাৎ ইউনাইটেড স্টেট, ইসরায়েল, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এবং বাহরাইন, এদের সাহায্য করার জন্য ইরানের উপর হামলা চালানো হয়েছে। ভারতে বিজেপি হিন্দুদের মধ্যে মুসলমানদের প্রতি বিদ্বেষ তৈরির রাজনীতি করেছে। এমন ধারণা প্রচার করা হয়েছে যে মুসলমানদের ভালোবাসলে তুমি বিশ্বাসঘাতক, তুমি প্রভু শ্রীরামের অনুসারী নও। কিন্তু যখন আরব দেশগুলোর প্রসঙ্গ আসে, যখন নরেন্দ্র মোদী আরব দেশগুলোতে যান, তখন বুক ফুলিয়ে দুহাত আগেই প্রসারিত করে হাঁসের মতো বাড়িয়ে এগিয়ে যান। এই ভিডিওটা দেখুন, স্বয়ং মোদী এটি শেয়ার করেছেন। সমস্ত হিন্দু সমাজ চোখ বড় বড় করে দেখে নিক, আর হিন্দু সংগঠনগুলো নিজেদের অবস্থান নিজেরাই বুঝে নিন। এই সে ব্যক্তি যাকে তোমরা নিজের নেতা বা অভিভাবক মনে করো, অথচ তার দল, তার সরকার এবং তার সমর্থক ডানপন্থীরা ভারতের ভেতরে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। তাদের কাজই যেন ঘৃণা ছড়ানো। কিন্তু দেখুন, যখন মোদী মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতের প্রধান নেতার সঙ্গে দেখা করলেন, তখন ৮-১০ কদম আগেই দুহাত খুলে ফরফর করতে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। এ হলো এদের আসল রূপ। এখন কেউ যদি এদের জিজ্ঞেস করে, তোমরা এবং তোমাদের ভারতের লোকেরা নিজেদের দেশের মুসলমানদের ঘৃণা করছো, অথচ বিদেশি মুসলমানদের সঙ্গে বুকে বুক মিলিয়ে বন্ধুত্ব করছো কেন? বাহ, ভণ্ডামিরও একটা সীমা আছে। এদিকে কিছু মার্কিন সিনেটর পর্যন্ত বলে দিয়েছেন যে ইরান আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তারা দাবি করেছেন ইরান পুরো স্ট্রেইট অব হরমুজ অঞ্চলকে কার্যত সামরিকীকরণ করে ফেলেছে। সেখানে সেনা মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি এলাকায় কড়া নজরদারি চলছে। অন্যদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি তাদের সঙ্গে আলোচনা করতে হয় তাহলে আমেরিকাকে আগে ইরানের কিছু শর্ত মানতে হবে।
আর যদি আমেরিকা সে শর্ত না মানে তাহলে কোনো আলোচনা হবে না। এদিকে ইরান সংক্রান্ত সংঘাত নিয়ে চায়না ইরানের পক্ষ নিয়ে বলেছে যে এই যুদ্ধের আদৌ শুরু হওয়া উচিত ছিল না। এটা যুদ্ধের মতো কোনো পরিস্থিতি ছিল না, যুদ্ধের কোনো যৌক্তিক কারণও ছিল না, এবং এ সংঘাত আবারও যেন শুরু না হয় সেটাই তারা চায়। এদিকে ফ্রান্সের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইতোমধ্যেই অ্যারাবিয়ান সি পর্যন্ত পৌঁছে গেছে। তবে ফ্রান্স কোনো অবস্থাতেই ইরানের উপর হামলা করবে না বলে জানিয়েছে। ইমানুয়েল ম্যাক্রো একাধিকবার পরিষ্কার করেছেন যে তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন না এবং এ যুদ্ধে জড়াবেন না। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্ত পশ্চিমা দেশগুলোর উপর কি পুরোপুরি ভরসা করা যায়? উত্তর হচ্ছে না। পর্দার আড়ালে কার কি উদ্দেশ্য, কে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে মিলে কি করে বসবে তা নিশ্চিত করে বলা কঠিন। ইরানকে সতর্ক ও সাবধান থাকার প্রয়োজন রয়েছে। ইউনাইটেড আরব আমিরাত এখন ইসরায়েলের উপর ক্ষুব্ধ, কারণ ইসরায়েল ইউএই এর গোপন বিষয় প্রকাশ করে দিয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে বেঞ্জামিন নেতানিয়াহু ইউএই সফর করেছিলেন। এরপর আরও খবর আসে যে তিনি শুধু নন, বরং মোসাদের প্রধানও যুদ্ধের সময় ইউএই গিয়েছিল। এরপর এখন রিপোর্ট এসেছে যে শুধু এই দুজনই নন, বরং ইসরায়েল ডিফেন্স ফোর্সের প্রধান কমান্ডার সে সময় ইউএই সফর করেছিলেন। এই রিপোর্ট প্রকাশের পর বিশ্বের বহু মুসলমান ইউএই সরকারের সমালোচনা করছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। যারা চটে যেত আমি যখন আরবদের আসল রূপ দেখাতাম, যারা বলতো আরে আপনি আরবদের গালিগালাজ করেন, আরে রিপোর্ট দেখো, ফ্যাক্ট দেখো, সত্যটা দেখো, চোখ খোলো। আরব মানে শুধু আরবের মাটি নয়। আমি যখন বলি আরব এটা করছে, আরব ওটা করছে, আমি কি আরবের সাধারণ মানুষকে বলি? সরকারকে সম্বোধন করার জন্য আমি আরব বলি যে দেখুন ইউএইর কি অবস্থা। সুতরাং ইউএই মানে ইউএইর জনগণ নয়, ইউএইর সরকার। এখন ইউএই এর এই যে গভর্নমেন্ট তা পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পুরো বিশ্বের একটা মুসলমানও এখন ইউএইকে সমর্থন করছে না। হ্যাঁ, এখন আপনাদের মধ্যে যদি কোনো বেহায়াপনা বা নির্লজ্জতা থাকে তবে কেউ চাইলে প্রকাশ্যে বুক ফুলিয়ে ইউএইকে সমর্থন করতেই পারেন। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর এক কমান্ডার বলেছেন যে তারা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশ রক্ষা করবেন এবং শত্রুকে পরাজিত করবেন। অন্যদিকে বিভিন্ন মার্কিন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং মার্কিন সামরিক বাহিনী ইরানের ভূগর্ভস্থ সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখে বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা এখনও পর্যন্ত ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করতে সক্ষম হয়নি, যা তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে স্ট্রেট অব হরমুজ, যাকে উপসাগরীয় অঞ্চলের লাইফলাইন বলা হয়, সেটি এখন ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্রে পরিণত হয়েছে। ইরান এই পথকে অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করছে। অন্যদিকে ইরান মালয়েশিয়ার একটি জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে দিয়েছে। এটাও পরিষ্কার হয়ে গেছে যে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেত তাহলে শুধু তেল ও গ্যাসের দামই নয়, বরং বিশ্বজুড়ে প্রায় সব কিছুরই দাম বেড়ে যেত। এর ফলে বৈশ্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে। এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স বলেছে যে তাদের ধারণা ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের উপর হামলা চালাতে পারেন। তারা আরও বলেছে যে ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আরব দেশগুলো তেল উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মোট আরব দেশগুলো এখন আগের তুলনায় অর্ধেকেরও কম তেল উৎপাদন করছে। এর প্রভাব বিশ্ববাজারে পড়তে পারে এবং তেলের দাম দ্রুত বাড়তে পারে। অন্যদিকে ইরান আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছে। যদি আবারও যুদ্ধ হয় তাহলে বাব আল মান্দেব প্রণালী, যা রেড সি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এবং হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে বিবেচিত, সেটিও বন্ধ করে দেওয়ার বিষয়টি ইরান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একসময় বিশ্ব চায়নাকে কপিক্যাট বলতো, কিন্তু এখন ইরানের অস্ত্র প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের বিভিন্ন দেশ সেগুলো অনুকরণ করছে। ইরানের শাহিদ 136 ড্রোন প্রথমে রাশিয়া অনুকরণ করেছে, এরপর চীন এবং পরে ইউনাইটেড স্টেটও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে। আর এখন ইউএই তথা দুবাইও শাহিদ 136 ড্রোনের অনুরূপ একটি ড্রোন তৈরি করে সফল পরীক্ষা চালিয়েছে। এদিকে অভ্যাসের দাস ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে। গত কয়েক ঘন্টায় লেবাননের উপর ইসরায়েলের বড় বড় হামলা হয়েছে। এসব হামলায় 6 জন লেবানিজ শহীদ হয়েছেন। হামলা দৃশ্য আপনার সামনে। অন্যদিকে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে এবং সেই পাল্টা অভিযানে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর কত প্রমাণ চাই আপনাদের? ইতামার বেন গভির প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তাদের পরিকল্পনা হলো লেবানন দখল করা। শুধু তাই নয়, সে আরও বলেছে যে গাজা স্ট্রিপ থেকে মানুষদের সরিয়ে সেখানে নিজেদের লোকদের বসানো হবে। এখন আপনারা বলুন, আমি প্রতিদিন লেবাননে হামলার যে দৃশ্য দেখাচ্ছে সেগুলো কি যুদ্ধবিরতির চিত্র? যুদ্ধবিরতির অর্থ তো হলো হামলা বন্ধ থাকা, কিন্তু এখানে তো হামলা চলছে। অথচ দাবি করা হচ্ছে যে লেবানন ও ইসরায়েল নাকি আবারও ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়িয়েছে। প্রশ্ন হচ্ছে যে জিনিস বাস্তবে কার্যকরী নয় সেটাকে আবার কিভাবে বাড়ানো হয়? অন্যদিকে ইসরায়েল গাজাতেও বড় ধরনের বোমাবর্ষণ করেছে।
এতে একজন নিহত হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নাকি হিজবুল্লাহের এক কমান্ডারকে হত্যা করেছে। যেসব হিন্দু মনে করেন যে ইসরায়েলিরা তাদের খুব কাছের বা আপন, মনে রাখবেন আমার এই ভিডিওটি সেভ করে রেখে দিন। এরা কারো আপন নয়, এরা সব ধর্মকে অপমান করে। এরপর একটি ভিডিওর প্রসঙ্গ টেনে বলা হচ্ছে কিছু ইসরায়েলি অন্য ধর্মের উপাসনালয়ে সামনে থুতু ফেলছে। সম্ভবত এই আচরণ থেকে ভারতে কিছু মানুষ মসজিদের সামনে থুতু ফেলা, উস্কানিমূলক ইশারা করা বা মসজিদের উপর পতাকা ওড়ানোর মতো কাজের প্রেরণা পায়। একটু এই ভিডিওটি দেখুন। পুরো পৃথিবী এখন ইসরায়েলিদের উপর থুতু ফেলছে। এই দেখুন চার্চের সামনে, যা অন্য ধর্মের উপাসনালয়, তার সামনে এরা থুতু ফেলা যাচ্ছে। সম্ভবত এই আচরণের কারণে ইসরায়েলিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের একটি নির্দিষ্ট সম্প্রদায় মসজিদের সামনে থুতু ফেলে, মসজিদের সামনে গিয়ে তীর মারার মতো অঙ্গভঙ্গি করে, মসজিদের উপর পতাকা ওড়ানোর মতো কাজের প্রেরণা পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।